মিজান সাহেব গম্ভীর মুখে ড্রয়িং রুমে বসে আছে। ছেলে সজীব তার বউকে নিয়ে সেখানেই উপস্থিত। মেয়ে এখনও এসে পৌঁছায়নি। এখানে ডেকে এরকম চুপ করে আছো কেন বাবা? আমাদের সময়ের মূল্য আছে তো নাকি? অফিস পেলে তো আর আমরা এখানে পা গুটিয়ে বসে থাকতে পারি না। মিজান সাহেব ছেলের বিরক্ত মুখের দিকে তাকিয়ে দীর্ঘশ্বাস ছাড়ল। শান্ত গলায় বলল, আর একটু অপেক্ষা করো, তোমার বোন আসুক। দুজনের সামনেই না হয় বলবো, একটু ধৈর্য ধরে বসো। সজীবের স্ত্রী রিমো তখন থেকেই মুখ কালো করে বসে আছে। কোন এক অজানা কারণে মিজান সাহেবকে তার পছন্দ নয়। এমন নয় যে মিজান সাহেব তার সাথে কোনো খারাপ আচরণ করেছেন। মিজান সাহেব অত্যন্ত নরম মনের একজন মানুষ, কিন্তু রিমুর এ মানুষটাকে তার সংসারে উটকো ঝামেলা ছাড়া আর কিছুই মনে হয় না। মিজান সাহেবের মেয়ে মীরা মাত্র এসে বসাচ্ছে। বাবার উপরে সে চরম বিরক্ত। হুটহাট এভাবে ডেকে পাঠানোর কোনো মানেই হয় না। তার নিজেরও সংসার আছে, এভাবে ডাকলেই তো আর চলে আসা যায় না। মীরা অসন্তুষ্ট গলায় মিজান সাহেবকে বলল, বাবা, তোমার কি কোনোদিন আক্কেল হবে না? এভাবে যখন তখন ডেকে পাঠাও কেন? তুমি ডাকলে তো চলে আসতে পারি না, তাই না? সংসার আছে আমার। তোমার জামাইয়ের বাবুকে কত কষ্ট করে ম্যানেজ করে এসেছে জানো? অযথা তো ঝামেলার ভালো লাগে না। মিজান সাহেব মেয়ের কথায় মলিন হাসলেন। আসলে তার ছেলে মেয়ের সময় নেই, এমনকি এক বাড়িতে থেকেও তার সন্তান তার খবর নেওয়ার সময়টুকুও পায় না। সজীব মীরার কথায় তাল মিলিয়ে বলল, আমিও তো তাই বলছিলাম। আজ আমার কত ইম্পর্ট্যান্ট একটা মিটিং ছিল জানিস? বাবারে অযথা ছেলে মানুষের জন্য মিটিংটা ক্যান্সেল করতে হলো। এসবের কোনো মানে হয়? রিমু বিরক্ত গলায় বলল, বাবা, আপনি কি বলতে চান এবার বলে ফেলুন তো। এভাবে বসে থাকতে বিরক্ত লাগছে। মিজান সাহেব চোখ থেকে চশমাটা খুলে সামনের টেবিলে রাখলেন। চোখের কোণে হালকা পানি জমেছে তার। এ ছেলে মেয়েকে মানুষ করতে গিয়ে জীবনের সমস্ত শখ আহ্লাদ ত্যাগ করেছেন তিনি। আজ সে ছেলে মেয়েই তাকে ব্যস্ততা দেখাচ্ছে। চোখের পানিটুকু বাইরে আসতে দিলেন না তিনি। পুনরায় চশমাটা পরে গম্ভীর গলায় বললেন, আমি সিদ্ধান্ত নিয়েছি, আমি আবার বিয়ে করব। মিজান সাহেবের কথাটা যেন বিস্ফোরকের মতো কাজ করল। সজীব আর মীরা বসা থেকে দাঁড়িয়ে গেছে। রিমু হতভম্ব চোখে তাকিয়ে আছে মিজান সাহেবের দিকে। সজীব বিস্মিত গলায় বলল, কি বলছো বাবা? মাথা ঠিক আছে তোমার? বুড়ো বয়সে পাগল হয়ে গেছো? আমাদের মান সম্মান নিয়ে কোনো চিন্তা নেই তোমার? এই বুড়ো বয়সে এসে এসব করলে লোকে কি বলবে? আমার শ্বশুরবাড়িতে আমি মুখ দেখাবো কি করে? সবাই হাসাহাসি করবে। মীরা উত্তেজনায় কাঁপছে। সজীবের রিমুর মুখ থেকে কোনো কথা বেরোচ্ছে না, অথচ মিজান সাহেব আগের মতোই শান্ত। তার মুখে বিন্দুমাত্র বিচলিত হওয়ার ছাপ নেই। কিছু মনে করবেন না বাবা, আপনার এই সিদ্ধান্তটা সমাজের কাছে আমাদের ছোট বই আর কিছুই করবে না। এমন একটা কথা বলার আগে আমাদের কথাটা তো একটু ভাবতেন। লোকে বলবে বুড়ো বয়সে ভীমরতি ধরেছে। মিজান সাহেব সবার মুখের দিকে ভালো করে চোখ বোলালেন। ছেলে আর মেয়ে তার সিদ্ধান্তে ভয়ঙ্করভাবে ভটকে গেছে তা সে জানে। তিনি দীর্ঘশ্বাস ছেড়ে বললেন, আমি জানি আমার এই সিদ্ধান্তে তোমরা কেউ খুশি নও। সত্যি বলতে তোমাদের খুশির কথা আমি ভাবছি না। তোমরা আমার সন্তান। আমি সারা জীবন তোমাদের খুশি, তোমাদের সুখের কথা ভেবে এসেছি। তোমাদের পড়াশোনা করিয়ে শিক্ষিত করেছে, ভালো চাকরি করছো, বিয়ে করাচ্ছ, নিজেদের সংসারে তোমরা সুখে আছো। তোমাদের জীবন নিয়ে তোমরা ব্যস্ত। আমার মনে হয় না আমার কোনো সিদ্ধান্ত তোমাদের জীবনের উপর প্রভাব ফেলবে, কারণ তোমাদের জীবনে আমি অত্যন্ত অপ্রয়োজনীয় একজন মানুষ, যার কোনো ভ্যালু তোমাদের লাইফে নেই। সজীব মীরার দিকে তাকিয়ে রাগী গলায় বলল, দেখেছিস, আমরা নাকি তাকে কোনো ভ্যালু দিচ্ছি না। এসব লজিকলেস কথা বলার কোনো মানে হয়? আর বাবা, আমরা ঠিক কোন বিষয়ে আপনাকে অপ্রয়োজনীয় ফিল করিয়েছি আমাকে একটু বলবেন? না মানে আমার একটু জানা দরকার। মিজান সাহেব ছেলের রাগী চোখে তাকিয়ে তপ্ত শ্বাস ফেললেন। তোমার মনে আছে সজীব, গত বছর তোমরা সবাই মিলে ফ্যামিলি ট্রিপের আয়োজন করলে। সিদ্ধান্ত নিলে সবাই মিলে বান্দরবন ঘুরে আসব। সবাই ঘুরেও এলে, কিন্তু আমাকে নিতে ভুলে গেলে। এমনকি যাওয়ার আগে আমাকে একবার জানানোরও প্রয়োজন মনে করলে না। আমি জানলাম বাসার কাজের মেয়েটার কাছ থেকে। তোমরা সেখানে 7 দিন ছিলে। তুমি আর মীরা দুজনেই জানো আমার হাই ব্লাড প্রেশার আছে। কয়েকদিন পরপর আমি অসুস্থ হয়ে যাই, অথচ সব কিছু জেনেও তোমরা একা একা ফ্ল্যাটে আমাকে রেখে নিশ্চিন্ত মনে ঘুরে আসলে। এমনকি গিয়েও ফোন করে আমার একটা খবর নেওয়ার প্রয়োজন মনে করলে না। এরকম হাজারটা ঘটনা আছে। আমার ভ্যালু তোমাদের কাছে কি তা বোঝানোর জন্য। আমি বৃদ্ধ মানুষ, তখন বাসায় অসুস্থ হয়ে মরে পড়ে থাকলে কেউ খবরও পেত না। মরে যাওয়ার ভয় থেকেও একাকিত্ব আমাকে অধিক ভীতু করেছে। মাফ করবেন বাবা, আমরা কিন্তু আপনাকে একা রেখে যাইনি, কাজের মেয়েটাও ছিল। প্রতিদিন এসে আপনার জন্য রান্না করে দিয়ে গিয়েছে। আপনি বয়স্ক মানুষ, এভাবে পাহাড়ে ওঠা তো আপনার দ্বারা সম্ভব নয়, তাই আপনার ভালোর জন্য আমরা আপনাকে নিয়ে যাইনি। মীরা রিমুর কথায় ভরসা পেল। রিমুকে সমর্থন করে বলল, ভাবি একদম ঠিক কথা বলেছে বাবা। তুমি সেখানে গিয়ে কি করতে বলো তো? মিজান সাহেব মুচকি হাসলেন। আমার যাওয়াটা মুখ্য বিষয় নয়, বিষয়টা হচ্ছে আমাকে জানানো আমার মূল্যবোধের। আমাকে তোমরা তোমাদের বাবা হিসাবে, একজন মানুষ হিসেবে কতটা মূল্যায়ন করছো আমি সেটাই বোঝাতে চাইছি। তোমরা আমাকে বিষয়টা জানাতে পারতে, একবার আমার সাথে আলোচনা করতে পারতে। আমি তোর বাচ্চা নই যে তোমাদের সাথে যাওয়ার জন্য জেদ করতাম। সামান্য একটা ব্যাপারকে টেনে আপনি এত লম্বা করছেন কেন বাবা?
অন্য সবার মতো তো আমরা আপনাকে বৃদ্ধাশ্রমে রেখে আসিনি। আজকাল কজন ছেলেমেয়ে তার বৃদ্ধ বাবা মাকে নিজেদের সাথে রাখে। আমরা তো তবু আপনার সেবা যত্ন করছি। মীরা সজীব চোখ বড় বড় করে তাকালো রিমোর দিকে। হুট করে রিমো এমন কিছু বলে ফেলবে তারা বুঝতে পারেনি। তবে এখন আর কিছুই বলার নেই। মুখের কথা তো আর ফেরত নেওয়া যায় না। মিজান সাহেব এবার শব্দ করে হেসে ফেললেন। মীরা সজীব বিচলিত চোখে তাদের বাবাকে দেখছেন। আমার চুলগুলো বাতাসে পাকেনি রিমো। তোমার শাশুড়িমা যখন মারা যায় তখন তোমার স্বামীর বয়স হবে মাত্র 8 বছর। মীরা তো তখনও 5 বছরের ছোট বাচ্চা। আমি একা হাতে তাদের মানুষ করেছি। সৎমায়ের অত্যাচার যাতে সহ্য করতে না হয় তাই নিজের কখনো বিয়েই করিনি। আজ তুমি আমাকে বৃদ্ধাশ্রমের ভয় দেখাচ্ছ। তোমার কি মনে হয় আমি কিছু জানি না? এই বাড়ি আর সহায় সম্পত্তি যদি আমার নামে না থাকতো তাহলে কবে তোমরা আমাকে বাড়ি ছাড়া করতে? তুমি পরের মেয়ে, তোমার হিসাব আলাদা, কিন্তু এই দুজন তো আমার নিজের সন্তান। তাদেরকে আমি খুব ভালো করেই চিনি। সম্পত্তির লোভে তারা এখন আমাকে এই বাড়িতে রেখেছে। আমাকে কিছু করলে পাছে সম্পত্তি যদি হাতছাড়া হয়ে যায়। বোঝোই তো, নিজের ভালো তো পাগলেও বোঝে। রিমোর কিছু বলতে পারল না। মীরা সজীব দুজনে মাথা নিচু করে বসে আছে। মিজান সাহেব যে তাদের পরিকল্পনা এভাবে ধরে ফেলবে তা তারা স্বপ্নেও ভাবেনি। মিজান সাহেব ছেলে মেয়েদের দিকে তাকিয়ে মজা পেলেন। আমি সিদ্ধান্ত নিয়েছি আমি বিয়ে করব। তোমাদের কথা ভাবতে গিয়ে আমার জীবনের অনেকগুলো সময় আমি নষ্ট করেছি। এটা ঠিক, আমি তোমাদের মাকে খুব ভালোবাসি। তার জায়গাটা হয়তো অন্য কাউকে দিতে পারবো না। মানুষের জীবনে জৈবিক চাহিদা ছাড়াও আরও কিছু থাকে যা আমি এই বয়সে এসে খুব অনুভব করছি। আমার জীবনের বাকিটা সময় আমি একজনকে সঙ্গী হিসেবে চাই, যার সাথে আমি মন খুলে কয়েকটা কথা বলতে পারবো, যে আমার পাশে থেকে আমার একাকিত্বের সঙ্গী হবে। তোমাদের কাছে আমার কোনো চাওয়া পাওয়া নেই। তোমাদের ইচ্ছে হলেই বাড়িতে থাকতে পারো, আমার কোনো অসুবিধা নেই। আবার ইচ্ছে হলে চলে যাও, আমি বাধা দেব না। বড় হয়েছ, ভালো মন্দ বুঝতে শিখেছ, নিজেদের ভালোটা নিজেরাই বুঝে নাও। নিজেদের ভালোটাও বুঝবে নিশ্চয়ই। মিজান সাহেব নিজের কথাগুলো শেষ করে আস্তে ধীরে উঠে নিজের রুমে চলে গেল। সজীবের মীরা এখনও চুপ করে বসে আছে। রিমু তাদের এই নীরবতা মেনে নিতে পারছে না। তোমরা কি এভাবে চুপ করে থাকবে? বাবাকে আটকাবে না? সজীব বিরক্ত চোখে তাকালো রিমুর দিকে। তোমাকে কে বলেছে একবারই এত কথা বলতে? সবসময় 2 লাইন বেশি বলছো কেন? দিলে তো সব লাইন নষ্ট করে। সজীবের কথায় রিমু তেতে উঠল, রাগী গলায় বলল, আমার উপর মেজাজ দেখাবে না বলে দিলাম। তোমার বাবা আগে থেকে সবটা জানতেন, তাই আমাকে ব্লেম করা বন্ধ করো। মীরা বিরক্ত গলায় বলল, আহা, নিজেদের মধ্যে ঝামেলা করা বন্ধ করো। বাবা যদি সত্যি বিয়ে করেন তাহলে খুব সমস্যায় পড়তে হবে। আত্মীয় স্বজন সবাই ছিচি করবে। শ্বশুরবাড়িতে মুখ দেখাতে পারবো না। আমার শাশুড়িকে তো চেনো, কথা শোনাতে শোনাতে শ্বাস আটকে ফেলবে। মিজান সাহেব নিজের রুমে চোখ বন্ধ করে শুয়ে আছেন। নিজের সিদ্ধান্তে সে অটল। সে এবার বাসায় একা থাকার সময়টা মনে হলে গায়ে কাঁটা দিয়ে ওঠে। ছেলে মেয়ে যাই বলুক না কেন, বিয়ে সে ঠিকই করবে। একটা সময় পর প্রতিটি মানুষকেই স্বার্থপর হতে হয়। এ কথাটা মিজান সাহেব এখন হাড়ে হাড়ে বুঝতে পারছে। প্রিয়ার জায়ের ছোট বোন লিলি ইচ্ছে করে প্রিয়াকে ধাক্কা দিয়ে ফেলে কপাল কেটে ফেলে। এগিয়ে এসে নাকামি করে বলে, আল্লাহ ভাবি, তুমি পড়লে কি করে? ও মা, কপালও তো ফেটে গেছে দেখছি। সাবধানে চলাফেরা করতে পারো না? ভাইয়া কি দেখে শুনে একটা নুলা মেয়েকে বিয়ে করে আনলো নাকি? দূরে সরো, মাছের মায়ের পুত্রশোক দেখাতে হবে না। ইচ্ছে করে ধাক্কা দিয়ে ফেলে এখন আবার ভালো সাজা হচ্ছে। ভালো করে তো ধাক্কাটা মারতে পারলাম না। আমার ইচ্ছে ছিল ধাক্কা দিয়ে তোমার মাথা ফাটিয়ে ফেলার। আমার কাছ থেকে আমার প্রিয় জিনিস কেড়ে নিয়েছ, এত সহজে কি ছেড়ে দেব? কখনোই না। প্রতিটা পদে পদে আঘাত করব। কাজ জিনিস নিয়ে গেছো তা বুঝতে হবে তো। কি বলছো? আমি তো তোমার কথা কিছুই বুঝতে পারছি না। তোমার প্রিয় জিনিস মানে? খোলাসা করে বলো। তোমার বুঝতে হবে না। কপালে বেশি কাটেনি, অ্যান্টিসেপটিক লাগিয়ে নিও। আমার সাথে লাগতে আসবে না, এর ফল কিন্তু ভালো হবে না। আমি তোমার বোনের যা, আমার সাথে ভদ্রভাবে কথা বলো লিলি। বোনের বাসায় বেড়াতে এসে বোনের জায়ের সাথে বিদ্বেষ করছো কেন? তোমার কোন বাড়া ভাতে চাই দিয়েছি আমি? তুমি তো আমার বাড়া ভাতে চাই দাওনি, পুরো প্লেটটাকে উল্টে নিজের কাছে নিয়ে গেছো। সময় আসুক, আমার পছন্দের জিনিসটাকে আমি ছিনিয়ে নিয়ে আসবো। কি হচ্ছে? প্রিয়া, তুমি নিচে বসে আছো কেন? প্রিয়া কিছু বলার আগেই লিলি ছট করে মাথা খাটিয়ে বলল, ভাবি বেখেয়ালে পড়ে গিয়ে কপাল কেটে ফেলল। তোমার যাকে চোখে দেখে না, যেখানে সেখানে উষ্টা খায় দেখছি। আমি ধরে ফেলায় বেঁচে গেছে, নয়তো মাথা ফাটত। এখন থেকে সাবধানে হাঁটবে। কোথায় লেগেছে প্রিয়া? সাবধানে দেখে শুনে হাঁটবে না? প্রিয়া অবাক হয়ে লিলির মুখের দিকে তাকিয়ে রইল। কত সুন্দর করে মিথ্যে বলে দিল। কি গো, কথা বলছো না কেন? কপালটা কেটে গেছে দেখছে। এসো, আমি ওষুধ লাগিয়ে দেই। কিভাবে ব্যথা পেলে? কিছু হবে না ভাবি, সামান্য একটু কেটেছে, এটা কোনো ব্যাপার না। বাদ দাও না আপু, ভাবি বলছে তো লাগবে না, তাহলে এত জোরাজোরি করার কি দরকার আছে? সামান্য একটু কেটেছে, এতে মহাভারত অশুদ্ধ হয়ে যাবে না, যতটা তুমি ব্যস্ততা দেখাচ্ছ। তুই চুপ থাক, বেশি বুঝে। প্রিয়া, আমার সাথে আসো তো। আসলে লাগবে না ভাবি। কথা বলো না, আমার সাথে এসো। আমি ওষুধ লাগিয়ে একটা ওয়ান টাইম ব্যান্ডেজ করে দেই।
ফারহিন প্রিয়ার হাত ধরে টেনে নিয়ে গেল, যা দেখে লিলি ভেঙচি কেটে বিড়বিড় করে বলল, মায়ের থেকে মাসির দরদ বেশি, ছত্র সব ঠং। আয়নার সামনে দাঁড়িয়ে চুলে চিরুনি চালাচ্ছিল শ্রাবণ। হঠাৎ একজোড়া হাত তাকে পেছন থেকে জড়িয়ে ধরল। এ তোমার আসার সময় হলো প্রিয়া? কখন থেকে ডেকেছে? আমার শার্ট খুঁজে পাচ্ছিলাম না, তোমাকে ডাকলাম, তোমার রেসপন্সও নেই, এখন এসে ভালোবাসা দেখানো হচ্ছে? কি হলো, কথা বলছো না কেন? আমাকে এখনো ভালোবাসো শ্রাবণ? লিলির কণ্ঠ শুনে শ্রাবণ ছিটকে সরে গেল, ছাটকা মেরে লিলিকে সামনে এনে রাগী গলায় বলল, তুমি এখানে কি করছো? কোন সাহসে আমাকে জড়িয়ে ধরেছ? তোমাকে ন্যূনতম কমন সেন্স নেই লিলি? আমি বিবাহিত, তুমি অবিবাহিত মেয়ে হয়ে পরপুরুষের গায়ে ঢলে পড়ো। লাজ লজে খেয়ে ফেলেছ নিশ্চয়ই, নতুবা এইভাবে আমাকে ধরতে পারতে না। আমি তোমাকে এখনো ভালোবাসি শ্রাবণ, তোমাকে ছাড়া আমি অন্য কাউকে বিয়ে করতে পারবো না। তুমি আমাকে গ্রহণ করে নাও না প্লিজ। আমি প্রিয়ার থেকেও অনেক সুন্দরী, তোমাকে প্রচণ্ড ভালোবাসবো। আমি তোমার সাথে কোনো ঝামেলা করব না। তুমি প্রিয়াকে ডিভোর্স দিয়ে দাও। তোমার মাথা খারাপ হয়ে গেছে লিলি, ভালো সাইকোলজিস্ট দেখাও। তুমি এতটা বেশরম হলে কি করে? অন্য স্বামীকে বিয়ে করতে চাইছো? বিবেকে কি ত্যাগ করেছো? একটা মেয়ে হয়ে অন্য মেয়ের সংসার ভাঙতে চাইছো? আমি জানি তুমি আমাকে অনেক ভালোবাসো, আমরা একে অপরকে যেহেতু ভালোবাসি তাই আমাদের উচিত বিয়ে করে নেওয়া। আমি তোমাকে ভালোবাসি এটা তোমার ভুল ধারণা, তুমি একপাক্ষিকভাবে আমাকে ভালোবাসো। আমি কখনো তোমাকে ভালোবাসিনি আর বাসবও না। তোমার ঘৃণ্য ধারণা নিয়ে তুমি এখান থেকে ভাগো। আমি এখন প্রিয়াকে ভালোবাসি, কারণ প্রিয়া আমার স্ত্রী। কেন পাগলামি করছো শ্রাবণ? আমি তোমাকে অনেক ভালোবাসি, তুমি কেন বুঝতে চাইছো না? তুমি আমাকে গ্রহণ করে নাও। প্রয়োজন হলে তুমি আমার সাথে বিয়ের আগেও সম্পর্ক রাখতে পারো, আমাদের সম্পর্কের কথা কেউ জানবে না, আমি কাউকে বলবো না। তুমি যখন প্রিয়াকে ছেড়ে দেবে তখন আমরা বিয়ে করে নেব। পাগল হয়েছ? আমি প্রিয়াকে ছাড়বো না, প্রিয়া আমার স্ত্রী, শেষ নিঃশ্বাস থাকা অবধি আমি ওর সাথে থাকতে চাই। তুমি খামাখা ঝামেলা করো না। কেমন জাদু করলো এই মেয়ে তোমাকে, যার জন্য আমার ভালোবাসাকে ছুড়ে ফেলে তুমি ওকে বিয়ে করলে? আমাকে কি তোমার মানুষ মনে হয় না? নিঃসন্দেহে আমি প্রিয়াস থেকে বেশি সুন্দরী, এত কিসের দেমাক তোমার? নিচ থেকে তোমার কাছে ধরা দিয়েছি বলে কি আমাকে দূরে ঠেলে দিচ্ছ? তোমার প্রতি আমার কোনো ইন্টারেস্টই নেই, তুমি এখন আসতে পারো। খবরদার আর কখন আমার রুমে আসবে না, তাহলে ঘাড় ধাক্কা দিয়ে রুম থেকে বের করে দেব। তোমাকে আমি হাসিল করেই ছাড়ব শ্রাবণ, জাস্ট ওয়েট অ্যান্ড ওয়াচ। পিপিলিকার পাখা গজায় মরিবার তরে, তুমি বেশি বেড়াচ্ছ, আশা করছি খুব শীঘ্রই ঝরে পড়ে যাবে। লিলি একবার ক্রোধনল চোখে তাকিয়ে হনহনিয়ে বেরিয়ে যায়। রুমে ঢুকে শ্রাবণকে দেখে অবাক হলো প্রিয়া, এগিয়ে এসে জিজ্ঞাসা করল, আজকে তো তাড়াতাড়ি ফিরলেছে? ভালো লাগছিল না, তাই ভাবলাম হাফ ছুটি নিয়ে চলে আসে। জটর হলো নাকি? না, কপাল তো ঠান্ডা। তাহলে কি হয়েছে? তোমার শরীর ঠিক আছে? ঠিক আছে। পাশে বসো, তোমার সাথে কথা আছে। বলো। না কিছু না, তুমি বরং আমার জন্য এক কাপ চা করে নিয়ে আসো, মাথার ভেতরটা ভার হয়ে আছে। তুমি কি কোনো কারণে চিন্তিত আছো? থাকলে বলতে পারো। তোমার উদ্ভ্রান্ত আচরণ আমাকে ভাবাচ্ছে শ্রাবণ, কখনো তো তুমি এরকম করো না। মন খুলে বলে ফেলো কি হয়েছে। বুঝেছি, আমাকে তুমি বিশ্বাস করো না। না তা নয়, আমি তোমাকে বিশ্বাস করি। আসলে বিষয়টা ততটা জটিল নয়, আমি সামলে নিতে পারবো। সত্যি তো? সত্যি। শুধু এতটুকু বলবো, তুমি একটু লিলির থেকে দূরত্ব বজায় রেখো। মেয়েটা গুটিবাজ, কখন কিভাবে তোমাকে ফাঁসিয়ে দেয় বলা যায় না। তুমি ওকে নিয়ে চিন্তা করছো কেন? কোনো সমস্যা হয়েছে কি? তেমন কিছু নয়, মানুষ কে কেমন হয় তা তো বলা যায় না, তাই আমি সাবধান করছিলাম। শোনো, আমি একটা প্ল্যান করেছি। কি প্ল্যান? তৈরি হয়ে নাও, আজকে আমরা ঘুরতে বের হব। অনেকদিন ধরে ঘুরতে যাওয়া হয় না, তাই ভাবলাম তোমাকে নিয়ে ঘুরে আসি, মনটাও ফ্রেশ হবে, তোমাকে ফুচকা খাওয়ানো হবে। ওরে বাজি ছেলে, তুমি অফিস থেকে এর জন্য ছুটি নিয়েছো তাহলে? শ্রাবণ দাঁত কেলালো, মুখে কিছু বলল না। তৈরি হয়ে বসার রুমে আসতে লিলির মুখোমুখি পড়ল। কোথায় যাচ্ছ তোমরা? আমরা একটু বের হচ্ছি। ভাবি কোথায়? আপু রুমে শুয়ে আছে। কোথায় বেরোচ্ছ? তোমার বেয়াই আজ আমাকে ঘুরতে নিয়ে যাবে, সে যেখানে নিয়ে যাবে আমি সেখানে যাব। আমিও যাব তোমাদের সাথে। আমাদের স্বামী স্ত্রীর সাথে তুমি গিয়ে কি করবে? তোমার যে কাজ নেই, এসো প্রিয়া। শ্রাবণ প্রিয়ার হাত ধরে টেনে দরজা দিয়ে বেরিয়ে গেল। যত পারো ঘুরে নাও, তোমাদের ঘোরাঘুরি আমিও বের করছি। দোস্ত, আমি তোকে কিছু ছবি পাঠাবো, এডিট করে দিতে পারবি? এমন করে এডিট করে দিবি যাতে করে বোঝার ক্ষমতা না হয় এগুলো রিয়েল নয়। পরদিন সন্ধ্যায় লিলি ও ফারহান একসাথে রান্নার কাজ করছিল। লিলি এসে বলল, আমার শ্রাবণকে ছেড়ে দাও প্রিয়া, ও তোমার সাথে ভালো নেই, ও আমার উপর রাগ করে তোমাকে বিয়ে করাচ্ছে। আমরা একে অপরকে ভীষণ ভালোবাসি। কি বলছিস এসব? উন্মাদ হয়ে গেছিস? উল্টোপাল্টা বকছিস? ওর কথায় কান দিও না প্রিয়া, ওর মাঝে মাঝে মাথার নাটবল্টু ঢিলে হয়ে যায়। আমি উল্টোপাল্টা বলছি না আপু, আমি সত্যি বলছি। শ্রাবণ আর আমার বহুদিনের সম্পর্ক ছিল। তার কি প্রমাণ আছে? অনেক প্রমাণ আছে। সম্পর্কে থাকাকালীন আমাদের অনেক ঘনিষ্ঠ ছবিও ছিল, সে ছবি আমি তোমাকে দেখাতে পারবো। আমি এতদিন চুপ করেছিলাম, কারণ আমি মনে করেছিলাম ওই ছবিগুলো আমি ডিলিট করে ফেলেছি, কিন্তু এখন আমি সেগুলো খুঁজে পেয়েছি।
বাজে বকা বন্ধ কর। আমি শ্রাবণকে চিনি। শ্রাবণ এরকম করবেই না। তুই সেরকম মেয়ে নোস। ভালোবাসলে মানুষ কত কিছু করতে পারে, তুমি সেসব বুঝবে কি করে? দেখাও। লিলি উৎসাহের সহিত মোবাইলের গ্যালারিতে থাকা এডিট করা ছবিগুলো প্রিয়াকে দেখালো। ছবি দেখে প্রিয়া বা ফারহিন কারোর ভাবান্তর নেই। তারা ভ্রু কুঁচকে লিলির দিকে তাকিয়ে আছে। এখনো সময় আছে, শ্রাবণকে ছেড়ে চলে যাও। শ্রাবণ তোমাকে ভালোবাসে না, তোমার সাথে সে সুখী নয়, তাই আমার কাছে ফিরতে চাইছে। খুব শীঘ্রই তোমাকে ডিভোর্স দিয়ে আমাকে বিয়ে করবে। তুমি ভালো ভালো চলে গেলে মঙ্গল, নতুবা আমিও শ্রাবণ মিলে তোমাকে বের করে দেব। ও আচ্ছা, কবে বিয়ে করছি আমরা? শ্রাবণকে দেখে লিলি ঘাবড়ে গেল। সারা শরীর অসম্ভব কাঁপাকাঁপি শুরু হলো। তুমি কখন এলে? যখন থেকে তুমি তোমার জঘন্য পরিকল্পনা বলছিলে তখন থেকে। আমি আসলে আসলে কি আপু, আমি সত্যি। ফারহিন কষে লিলির গালে একটা চর মেরে বসল। ছি, আমার ঘৃণা হচ্ছে তোকে নিজের বোন হিসেবে পরিচয় দিতে। এত নিচে নেমে গেছিস তুই। আদৌ তুই আমার বোন? চিন্তাধারা এতটা মরিচিকে পড়ে গেছে যে তুই বুঝতে পারছিস না তুই কি করছিস। এডিট করা ছবি দেখিয়ে তুই সংসার ভাঙতে চাইছিস, আর কত নিচে নামবি তুই? তুমি কি করে জানলে? আমরা সবাই জানি তোর কুকর্মের কথা। এটাকে ভালোবাসা বলো না লিলি। ভালোবাসার মানুষের জন্য ত্যাগ করতে হয়, তার ভালো চাইতে হয়। অথচ তুমি তাকে নিজের করে পেতে কতটা নিচে নেমে গেছো দেখো। ভাবি, তোমার বোন তার হিতাহিত জ্ঞান হারিয়েছে, তাই তো মেয়ে হয়েও একটা মেয়ের সংসার ভাঙতে দ্বিধা করেনি। তুই এক্ষুনি আমার বাসা থেকে চলে যাবি। তোর মতো বোনের কোনো প্রয়োজন নেই আমার। আর কখনোই বাসে পা রাখার দুঃসাহস করবি না। ছি, এত অধপতন তোর। নিজে জিনিস গুছিয়ে বের হ, তোকে আমার আর সহ্য হচ্ছে না। লিলির আগে ফুসতে ফুসতে রুমে চলে যায়। লিলির ব্যাগ গোছানো শেষ হলে ফারহিন ওকে নিজে বের করে দিয়ে প্রিয়া শ্রাবণের কাছে ক্ষমা চাইল বোনের কাজের জন্য।